লাস্টে যখন উনি উঠে যাবেন তখন এটা বললাম, এটা আপনার নিতে হবে, এটা আপনার জন্য এনেছি। নিলেন, নিয়ে করিডর পার হয়ে আরেকটা ঘরে উনি চলে গেলেন। তারপরে এটা উল্টো দিক হয়তো দেখেছেন, তখন আবার আমাকে এসে বলছেন, না না এটা আমি নিতে পারবো না, আমাদের স্পাইন আছে। মানে হিন্দিতেই উনি বলেছেন। তখন আমরা দুজনেই বলেছি, না আপনাদের স্পাইন নেই। ডিসেম্বর মাসে রিট ফাইল করেছিলাম, আজ পর্যন্ত সেই 52টা কোশ্চেন উত্তর সিবিআই দিতে পারেনি। কোশ্চেন করতে করতে একটা সময় উনি যখন আমাদের কোশ্চেনের উত্তর দিতে পারছেন না, তখন উনি উঠে চলে যাচ্ছিলেন এবং উঠে যাওয়ার সময় বলছেন এই মামলা আমরা ছেড়ে দেবো। যে মুখ্যমন্ত্রীর ভূমিকা প্রথম দিন থেকেই সারা পশ্চিমবঙ্গবাসী দেখছে। উনি রাত্রি 2টো পর্যন্ত জেগে মিনিট টু মিনিট ব্রিফ করেছেন। উনি সাংবাদিক সম্মেলনে আমাদের বলতে হয়নি, উনি নিজেই স্বীকার করেছেন। মানে অপদার্থ মুখ্যমন্ত্রী যাকে বলে, উনি হচ্ছেন একজন তাই। তবে ওই মুখ্যমন্ত্রী 14 তলায় থাকবেন না, উনি আপনি দৌড়ে পালাবেন। উনি একটা অমানুষ, মানুষের চামড়া গায়ে থাকলেই মানুষ মানুষ হয়ে যায় না। উনি তৃণমূলের ওই 5 কুকুর, তার থেকে অধম কুকুর বললে ভুল হবে। সার্কাস দেখেছেন তো নিশ্চয়ই? সার্কাসে দেখবেন যখন সার্কাস শুরু হয়, একটা লম্বা লাইন দিয়ে সব আলখাল্লার বিভিন্ন রকম কালারের ড্রেস পরে একটা লাইন দিয়ে একটা টিম আসে, তাদের বলা হয় জোকার। এই তৃণমূল রাজনীতি দলটাতে আপনি এরকমভাবে যদি খোঁজেন, পরপর দেখতে পাবেন কতগুলো জোকার আছে। আপনি একটা উদাহরণ একজনের দিচ্ছি, ইনি হচ্ছেন কি বলবো, এই জোকারদের লিডার, এই জোকারদের পরিচালনা করেন। আর তার লিডার হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, ইনিও একজন জোকার। তৃণমূলের প্রচুর লোক আগামীকাল এই নবান্ন অভিযানে আমাদের সঙ্গে পায়ে পা মিলাবে। বিজেপি ডাক দিয়েছে, সেখানে আমরা যাচ্ছি বলা হচ্ছে, এটা ভুল। এটা আমরা ডেকেছি, এটা আমরা ওদের বোঝানোর চেষ্টা করেছি, জানি না ওরা বুঝবে কি না। তবে ওদের আন্দোলনে আমরা থাকব, কারণ আজকের রাতটা আমার মেয়ের চিৎকারটা আমার কানে পৌঁছায়নি, কিন্তু প্রতিটা রাত ওর চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। আমি মেয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এবারও আর একটা প্রতিজ্ঞার দিন, যে তোর যারা স্বপ্ন পূরণ হতে দেয়নি তাদের স্বপ্ন আমি কিছুতেই পূরণ হতে দেব না, সে যেই হোক না কেন। জুনিয়র ডক্টররা ওরা আমার ছেলে মেয়ের মতো, কিন্তু ওরা যখন মোহাম্মদ সেলিম এসছে তখন ওনাকে বসতে দিয়েছেন। আর যখন আমাদের মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি একজন বিচারপতিও ছিলেন, সেই সম্মানটুকু ওনাকে দেওয়া হয়নি। উনি কিন্তু বিজেপি হয়ে এসেছিলেন না, ওনাকে গো ব্যাক স্লোগান ওরা করেছিল, এটা ওরা ভুল করেছিল। এই আন্দোলনের প্রচার করে বামেরা কিন্তু ফয়দা তোলার চেষ্টা করছে। সিবিআই এর দফতরে আপনারা সিবিআইকে এই প্ল্যাকার্ডটা হাতে দিয়েছিলেন, তাতে কি প্রতিক্রিয়া পেলেন? সিবিআই ডিরেক্টরের হাতে এটা দিয়ে আমি বললাম যে এই কোশ্চেনগুলো আমাদের আছে। আগে অনেক কথা হয়েছিল, লাস্টে যখন উনি উঠে যাবেন তখন এটা বললাম, এটা আপনার নিতে হবে, এটা আপনার জন্য এনেছি। নিলেন, নিয়ে করিডর পার হয়ে আরেকটা ঘরে উনি চলে গেলেন। তারপরে এটা উল্টো দিক হয়তো দেখেছেন, তখন আবার আমাকে এসে বলছেন, না না এটা আমি নিতে পারবো না, আমাদের স্পাইন আছে। মানে হিন্দিতেই উনি বলেছেন। তখন আমরা দুজনেই বলেছি, না আপনাদের স্পাইন নেই, এটা আমরা বিশ্বাস করেই এখান থেকে যাচ্ছি বলে আমরা চলে এসেছি। আর কি কথা হলো গতকাল মানে আপনারা দিল্লি গেছিলেন 2 দিনের সফরে, সেখানে গিয়ে কিছু কি আলোর দিশা পেলেন যে কিছু এগোবে? দিল্লি আমাদের একটা চ্যানেল ডেকেছিল, ওখানে রেখা গুপ্তা ছিলেন দিল্লির যিনি মুখ্যমন্ত্রী। ওখানে নারী শক্তি একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, শুধু আমাকে নয় অনেককে ওখানে ডাকা হয়েছিল। ড্রোন দিদি ছিল, তারপর লাখপতি দিদি ছিল, গ্রামের সব স্বল্প শিক্ষিত মহিলারা কিভাবে তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, আইনজীবীও ছিলেন। তাদের মধ্যেই দিল্লিতে নির্ভয়ার মা ছিলেন, তার সঙ্গেও আমাদের অনেক কথা হয়েছে। তো সেখানে দিল্লির যিনি মুখ্যমন্ত্রী আমাকে ওই অ্যাওয়ার্ডটা দিয়েছিলেন, নারী শক্তি অ্যাওয়ার্ড। ওটা আমরা দুজনে মিলেই ওনার হাতে আবার ফিরিয়ে দিয়েছি। বলেছি আমাদের মুঝে ন্যায় চাইয়ে, যখন আমরা ন্যায় পাবো তখন আমরা নেব এটা। উনি তখন আমাকে হাত ধরে বলেছেন আপনারা ন্যায় পাবেন। কোনো একটা জায়গায় গিয়ে যেন অভয়া এবং নির্ভয়া একই জায়গায় মিলে গেল, 2 মেয়ের মা একসঙ্গে দিল্লিতে হাত মেলাচ্ছেন। এবং তারপরেই যেটা আপনাদের কাছে প্রশ্ন, যে দিল্লিতে আপনারা সিবিআই এর ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা করেছিলেন, সেখানে গিয়ে কি কিছু আশার আলো দেখতে পেলেন?
আমরা যে রিডের মধ্যে 52টা কোশ্চেন রেখেছি, ডিসেম্বর মাসে রিড ফাইল করেছিলাম, আজ পর্যন্ত সেই 52টা কোশ্চেনের উত্তর সিবিআই দিতে পারেনি। সেই কোশ্চেন প্লাস সিবিআই যে 93টা সিএফএসএল রিপোর্ট করিয়েছে, বিভিন্ন রিপোর্ট করিয়েছে, মাল্টি ইনস্টিটিউশন মেডিকেল বোর্ডের একটা রিপোর্ট করিয়েছে, এই সমস্ত রিপোর্টগুলোর উপরে যে কোশ্চেনগুলো হয়, আমি সেই কোশ্চেনগুলো পরপর করতে থাকি। কোনো কোশ্চেনের ওনাদের সদুত্তর নেই, উত্তরই নেই। কিছু কিছু কোশ্চেন তো ওনাদের নীরব থাকেন, বলে নেই ও কই বাত নেই, এসেই এরকম, মানে ওটা কোনো ব্যাপার না, এইরকমই আর কি মনোভাব। কিন্তু ওনারাই সিএফএসএল রিপোর্ট করেছেন এবং সেই রিপোর্টের মধ্যেই এই কোশ্চেনগুলো আছে। ওনারা সেই কোশ্চেনের উত্তর বের করবেন না, একদম পুরো ঠিক করে নিয়েছেন। এবং সেইভাবে কোশ্চেন করতে করতে একটা সময় উনি যখন আমাদের কোশ্চেনের উত্তর দিতে পারছেন না, তখন উনি উঠে চলে যাচ্ছিলেন এবং উঠে যাওয়ার সময় বলছেন এই মামলা আমরা ছেড়ে দেবো। আমি বলছি আপনি কোর্টে বলুন, কোর্টে তো মামলা চলছে আপনাদের সঙ্গে আমাদের। এবং আমরা বলেছি যে কোর্টে তো এখন সিবিআই আপনারা আমাদের তদন্ত করতে এসেছিলেন, হাইকোর্ট আপনাদের দিয়েছে তদন্ত করার জন্য, এখন তো আপনারা আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে কোর্টে আপনাদের সঙ্গে মামলা লড়তে হচ্ছে। আপনারা সেই লড়াইটা এখন আমাদের মেয়েকে যারা খুন ধর্ষণ করেছে তাদের সঙ্গে হচ্ছে না, তাদের কাছ অবধি আমরা পৌঁছাতেই পারিনি। লড়াইটা এখন হচ্ছে আমাদের সঙ্গে আর আপনাদের সঙ্গে। না না, এটা লড়াই হচ্ছে না। এই যে এখানে কি হচ্ছে, তখন আমি বললাম এই যে আপনাদের কাছে কথা বলতে এসেছি, আমাদের কথা আপনারা সব উড়িয়েই দিচ্ছেন। সেখানে চুপ করে রয়েছেন ওনারা। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা প্রথম দিন থেকেই সারা পশ্চিমবঙ্গবাসী দেখছে। উনি রাত্রি 2টো পর্যন্ত জেগে মিনিট টু মিনিট ব্রিথ করেছেন। উনি সাংবাদিক সম্মেলনে আমাদের বলতে হয়নি, উনি নিজেই স্বীকার করেছেন। মানে অপদার্থ মুখ্যমন্ত্রী যাকে বলে, উনি হচ্ছেন একজন তাই। উনি নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে আমি মিনিট টু মিনিট খবর নিচ্ছিলাম, আমি এসিজিএম পাঠিয়েছি, আমি তাড়াতাড়ি পোস্টমর্টম করতে বলেছি, নানান রকম কথাবার্তা বলেছেন। এবং দেহ দাহ করার জন্য উনি দায়িত্ব নিয়ে এই দল ঠিক করেছিলেন, তার কারণেই। এবং যারা প্রথমে এই ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য আর্জি করে গেছিল, এসিপি এবং হোমিসাইড ইন্সপেক্টর সোফিয়া মল্লিক, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তারা গেছিল। এই সমস্ত অন্যায় কাজ উনি করেছেন। এবং এই যে খুন ধর্ষণ আমার মেয়ে যে হয়েছে, তার পেছনে আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব সরাসরিভাবে যুক্ত। স্বাস্থ্য সচিব তো মানে কোনোরকমভাবে এই মামলা থেকে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আজকে যদি আমার মেয়ের খুন ধর্ষণের তদন্ত সঠিকভাবে হয়, আমরা যদি ঠিক তথ্য বের করে আনতে পারি, তবে ওই মুখ্যমন্ত্রী 14 তলায় আর থাকবেন না। আপনি দৌড়ে পালাবেন, দৌড়ে পালানোর রাস্তা পাবেন না। এমন ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে। এই যে করাপশান, সেই করাপশানের উনি যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, আমরা তো 100% বলছি উনি পারবেন না এই ধামাচাপা দিতে। উনি যে কভার আপ করেছেন ঠিকই, উনি করে খুব আনন্দিত এবং ওনার লোকজন খুবই আনন্দিত। আজকে সেই আনন্দ কিন্তু ওনাদের বেশি দিনের জন্য নয়, সময় একদিন আমাদেরও আসবে, আমরাও সেই সুযোগ পাব এবং ওনাকে বুঝিয়ে দেবো যে আপনি কাজ ঠিক করেননি, এই তার প্রমাণ আমরা আপনাকে দিলাম। তখন কিন্তু উনি পালানোর রাস্তা খুঁজে পাবেন। 9ই আগস্ট আপনাদের মেয়ে, আমাদের বোন অভয়ার নারকীয় একটা ঘটনা ঘটেছিল তার সঙ্গে, এবং আরেক 9ই আগস্ট আপনারা আজকে মন শক্ত করে, সেদিনকে আপনারা ভেঙে পড়েছেন, আজ আপনারা মন শক্ত করে নবান্ন অভিযান করছেন 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে টেনে নামানোর জন্য, এটাই আপনারা দাবি করলেন। এবং ঠিক তার প্রাক্কালে মানে আগামী 9ই আগস্টের আগেই, জাস্ট আগের দিন আজকে কুণাল ঘোষ একটি ফেসবুক পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে অভয়ার যে কোনো অভয়ার ঘটনা সহ যে কোনো এই ধরনের ঘটনাই অত্যন্ত দুঃখজনক, কিন্তু তারপরেও শ্রদ্ধা জানিয়ে বলছি যে অভয়ার মা এবং বাবা তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। কারণ আপনারা বারবার বলছেন সিবিআই এর বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হচ্ছে এখন, অথচ এই সিবিআই নাকি কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে কাজ করছে এবং আপনারা নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করছেন। সুতরাং আপনারা বেসিক্যালি যে কাজটা করছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে এবং সেটাও শুধুমাত্র বিজেপির, আপনাদের এতে কোনো লাভ হবে না। আমি একটা কথাই প্রথমে বলবো, ওরকম অমানবিক একজন মানুষের থেকে আমরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কিছু চাই না, কিচ্ছু না। ওনার যা মুখে আসে বলতে পারেন, আমরা জাস্ট ওনাকে মানুষ বলে মনে করি না। জাস্ট উনি বলেন, আমাদের কান পর্যন্ত আমরা পৌঁছাই না। উনি একটা অমানুষ, মানুষের চামড়া গায়ে থাকলেই মানুষ মানুষ হয়ে যায় না। উনি তৃণমূলের ওই 5 কুকুর, তার থেকে অধম। কুকুর বললে ভুল হবে। কুকুরকেও হার মানাবেন এনারা, প্রভুভক্ত হিসাবে। আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে, আপনি নিশ্চয়ই
সার্কাস কোনোদিন না কোনোদিন দেখেছেন, ছোটোবেলা দেখেন আর এখন দেখেন। সার্কাস দেখেছেন তো নিশ্চয়ই। সার্কাসে দেখবেন যখন সার্কাস শুরু হয়, একটা লম্বা লাইন দিয়ে সব আলখাল্লার বিভিন্ন রকম কালারের ড্রেস পরে একটা লাইন দিয়ে একটা টিম আসে, তাদের বলা হয় জোকার। এই তৃণমূল রাজনীতি দলটাতে আপনি এরকমভাবে যদি খোঁজেন, পরপর পরপর দেখতে পাবেন কতগুলো জোকার আছে। আপনি একটা উদাহরণ একজনের দিচ্ছি, যিনি মহামান্য লোকসভায় দাঁড়িয়ে, যেটা 140 কোটি লোক যার ওপর ভরসা করে এই দেশটা চলে, গণতন্ত্রটা চলে, সেখানে সে কী ধরনের অভিনয় তারা করে, মানে জোকার ছাড়া এদের আর কিচ্ছু বলবো না, মানে তার নামটা মুখে আনতে না সত্যি কেমন একটা মানে গায়ের মধ্যে কেমন অস্বস্তি তৈরি হয়। এদের মানুষে ভোট দিয়ে সংসদ করে পাঠায়, এটা একটা আমাদের কাছে কোশ্চেন। আর এই যে যাকে বলেন কুণাল ঘোষ, এ হচ্ছে এদের সর্বাগ্রে থাকে, দেখবেন লাইন দিয়ে যখন আসে না, প্রথম যিনি থাকেন ইনি হচ্ছেন কুণাল ঘোষ, হচ্ছেন তাই ইনি হচ্ছেন কি বলবো এই জোকারদের লিডার, এই জোকারদের পরিচালনা করেন। আর তার লিডার হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, উনিও একজন জোকার। যেমন উনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে কোনো চিন্তা করেন না, অগণতান্ত্রিক বেআইনি কথাবার্তা বলতে একবার ভাবেন না, থ্রেট কালচার, মানে কোনো রকমের থ্রেট দিয়ে সবাইকে চুপ করিয়ে রাখার চিন্তাভাবনা করেন। আমাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, একজন আইপিএসের অফিসার কোনো ঠেকা নেই যে সে রাত্রিবেলায় ওই আমার মেয়ের দেহ ওখানে হাইতে থাকবে, আর সে অত অমানবিক হতে পারে না। একটা ওরকম শিক্ষিত লোক, একটা আইপিএস, মানে সে অনেক শিক্ষিত, তারপরে সে ওখানে পৌঁছতে পারে, সে এসে আমাকে টাকা দেবে। সে নিশ্চয়ই কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে, আমাদের মুখ্যমন্ত্রীর থেকে ইনস্ট্রাকশন নিয়েই সে আমাদের টাকা দিতে এসেছিলো। এখন তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা। এবং যতক্ষণ মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা না বলেছেন, ততক্ষণ কিন্তু আমাদের মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি। আরজি কর হসপিটাল সেমিনার রুমে ঢুকেও আমার 10 মিনিট সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হয়েছে, তারপরে আমরা আমার মেয়ের দেহ দেখতে পেরেছি। তার মানে টোটাল ইনস্ট্রাকশানটা প্রথম দিন থেকে প্রথম দিন উনি যে ঘটনা ঘটেছে, এবং আমার মেয়ের দেহ যে ডিস্ট্রয়ার করা হয়েছে, দাহ তো করা হয়নি, ডিস্ট্রয়ার করা হয়েছে। এবং তাদের যার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এমএলএ কাউন্সিলর সোমনাথ দে, এখন যিনি চেয়ারম্যান, এবং আমার প্রতিবেশী এক্স কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং প্রতিবেশী, এদের এই টিমটাকে গঠন করে এই আমার মেয়ের দেহকে ডিস্ট্রয়ার করার জন্যে উনিই পরিকল্পনা করেছেন। যখন আমার মেয়ের দেহ চুলিতে দেওয়া হয়ে গেছিলো, তারপরে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলেন, খুব ভালো কাজ করেছি। আর এই যে ঘটনাগুলো ঘটেছে, এর সাজা তাদের ভোগ করতেই হবে। এখন আমাদের সময় খারাপ যাচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় লড়ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। একদিন না একদিন ঠিকই পাবো, এবং আমাদের যে প্রতিজ্ঞা, এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবই, এবং এদের যে শাস্তি দেওয়ার আমরা দেবই। শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে কী বলবেন? তিনি তো প্রথম থেকেই আপনাদের সঙ্গে রয়েছেন, এবং ইতিমধ্যেই তিনি কিন্তু কন্যা সুরক্ষা যাত্রা শুরু করেছেন। আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়, জেলাতে বা শহরের মধ্যেও কিন্তু কন্যা সুরক্ষা যাত্রা করছেন, এই বার্তা দিয়ে যে আমাদের রাজ্যের সমস্ত মেয়েরা বিপন্ন, তাদেরকে বাঁচাতেই হবে, এবং তাদের মধ্যে সর্বাগ্রে আসে আমাদের অভয়ার নাম। আপনি নিশ্চয়ই জানবেন, প্রথম দিন থেকে যখন শুভেন্দু অধিকারী যখন সাংবাদিক সম্মেলন করেছেন আমার মেয়ের মৃত্যুর পরে, উনি আমার মেয়েকে বোন বলেই কিন্তু সম্বোধন করতেন। উনি আমাদের বাড়িতে একদিন এসেছিলেন, তখন উনি আমার জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছ থেকে কী আশা করেন? তখন আমি ওনাকে একটাই কথা বলেছিলাম, আপনি যখন আমার মেয়েকে বোন বলেছেন, এবার বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তার ন্যায় বিচার পেতে গেলে যা যা করা প্রয়োজন আপনি নিশ্চয়ই তাই করবেন। এটাই ওনাকে আমি বলেছিলাম, আর কোনো কথা ওনার সঙ্গে আমার এটাই, উনি এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি যতটা আমার পক্ষে সম্ভব নিশ্চয়ই করব। এই প্রতিশ্রুতি তার কাছ থেকে আমরা পেয়েছিলাম। আপনাদের বিরুদ্ধে কলকাতা পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে যে আপনারা যে 9 তারিখে নবান্ন অভিযান করবেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের বিরুদ্ধে জোড়া মামলা করা হয়েছে হাইকোর্টে। যদিও সে মামলা ধোপে টেকেনি, হাইকোর্ট জানিয়েই দিয়েছে যে শান্তিপূর্ণ কোনো মিছিল বা কোনো রকম প্রপার্টি, সরকারি প্রপার্টিকে ধ্বংস না করে যদি কোনো মিছিল বা জমায়েত হয়, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এই যে জোড়া মামলা আপনাদের বিরুদ্ধে করা হয়েছিল, আপনাদেরকে তলব করা হয়েছিল, বা যেটা দেখানো চেষ্টা করা হয়েছিল যে সেখানে অনেক বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এই বিষয়টা নিয়ে কী বলবেন? যারা মামলা করেছিলেন, একজন আমার খুবই পরিচিত, যাকে জোর করে মামলাটা করানো হয়েছে, বলে ভাই কিছু মনে করিস না, আমরা তো বাধ্য এগুলো করতে, তবে যা অ্যালিগেশন তোদের এই মামলা আনা হচ্ছে কোর্টে, এগুলো টিকবে না, কিছু মনে করিস না ভাই, আমরা কিন্তু কিছু তুই বিষয় করিস না।
আমি বলছি তুই যে সই করে মামলাটা করছিস সেটা তো আমি জানতাম না, তুই বললি তাই জানতে পারলাম, এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। বলে না তাহলেও তো আমি দেখ আমার মনে লেগেছে, আমি তো ও আমার সঙ্গে আগেও যোগাযোগ করতো, তৃণমূলের একজন ইউনিয়ন লিডার, বলে তোর সঙ্গে তো আমার সঙ্গে প্রায়ই কথা হয়, তারপরে যদি এরকম একটা কাজ করতে হচ্ছে সেই জন্যই আমি তোকে ফোনটা করলাম। ও ব্যথিত হয়েছে কিন্তু কাজটা করতেও বাধ্য হয়েছে। আমি তো বলছি যে নবান্ন অভিযানে আজকে যারা তৃণমূলের লোকজন আছে, এবং মুখ্যমন্ত্রীকে স্বয়ং বলে দিচ্ছি, উনি যে ভাবছেন তৃণমূলের প্রচুর লোক আগামীকাল এই নবান্ন অভিযানে আমাদের সঙ্গে পায়ে পা মিলাবে, উনি এটা নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, কোর্ট যে রায় দিয়েছে যে শান্তিপূর্ণ মিছিল হলে সেটা কেউ আটকাতে পারে না, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে রাস্তায় ব্যারিকেড দিয়েছেন এক সপ্তাহ আগে? এটা কি বেআইনি নয়? আমি কোর্টকে এটা আবেদন রাখছি কোর্টের কাছে, এবং পুলিশকেও বলবো কালকে যে এই ব্যারিকেড দেওয়ার অধিকার পুলিশ যেন কোনো প্ররোচনা না দেয়, যে গণ্ডগোল বাঁধানোর জন্য আগের থেকে প্ররোচনা দিয়ে গণ্ডগোলটা না বাঁধায়। আমাদের যেন ব্যারিকেড সরিয়ে ঢুকতে দেওয়া হয়, আর মিছিলে যেন কেউ রক্তাক্ত না হয়, পুলিশের কাছে এটা অনুরোধ। কিন্তু পুলিশ শুনলাম আপনাদেরকে ফোন করে কিছু একটা হুমকি টুমকি দিয়েছে। পুলিশ বলছে ব্যানার কে লাগাতে বলেছে আপনাদের, ব্যানার লাগাচ্ছেন কেন? ব্যানার লাগালে শহর অপরিষ্কার হয়, নোংরা হয়। আমি তখন স্পষ্ট একটা কথা বলেছিলাম, আমি তো এখন ভিআইপি দিয়ে যাতায়াত করতে হয়, ভিআইপি রোডে লাইন দিয়ে এখনও যে হজ যাত্রীদের শুভেচ্ছা জানানো হচ্ছে সেই পোস্টার, না হলেও 150 থেকে 200 পোস্টার লাগানো আছে এয়ারপোর্ট থেকে শুরু করে আপ টু উল্টোডাঙ্গা পর্যন্ত। আমি তখন ওনাকে বললাম যে এত পোস্টার যখন হজের 6 মাস হয়ে গেছে, হজ হয়ে গেছে, হজের লোক গিয়ে তারা ভুলেও গেছে যে হজে গেছিলো, আর আপনি সেই এখন আমাদের নবান্ন অভিযানের পোস্টার ব্যানার লাগাচ্ছে, আমাকে হুমকি দিচ্ছেন। উনি আর কিছু বলেননি, ফোন কেটে দিয়েছে। এই আদালতের পক্ষ থেকে যদিও এটা জানানো হয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ বা মিছিলকে কোনোভাবে আটকানো যাবে না। আবেদন করেছি সবার কাছে, মিছিল যেন শান্তিপূর্ণ থাকে, কেউ যেন উত্তেজিত না হয়, এবং সেটা পুলিশ যেন প্ররোচনা দিয়ে মানুষকে, এবং কেউ যেন প্ররোচনা ফাঁদে পা না দেয়, কারণ পুলিশ প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে। পুলিশ মানেই এখন তৃণমূল, এতে কোনো সন্দেহ নেই। আজকে রাজ্য সরকারের প্রশাসন হচ্ছে, প্রশাসকের প্রধান মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য হচ্ছে পুলিশ, যাদের স্বাধীন থাকার কথা, সেই পুলিশ কিন্তু স্বাধীন নয়, সম্পূর্ণভাবে সরকারের কাছে পরাধীন। যেটা আপনি আজ থেকে 15 দিন আগে যেদিন সীমা পাহুজা আমাদের বাড়িতে এসেছিলেন, সেদিন যখন বাইট নেওয়ার সময় আপনিও প্রত্যক্ষ করেছিলেন যে আমার সামনে যারা সিকিউরিটির নামে বসে থাকে তারাও ঊর্ধ্বতন কোনো পুলিশ কর্তার কথায় আমাদের নির্দেশে সেখানে ভিডিও করছিল, আমরা কী বাইট দিচ্ছি, সমস্ত জিনিসগুলো পুলিশ যেন না করে। আমি এটাই পুলিশের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, কারণ যা করেছে, আর যেন পুলিশ কোনো রকম কাজ না করে। আগামীকাল যে 9 তারিখ যে আপনাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে, নবান্ন অভিযান রয়েছে, আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের ওপরও কোনোভাবে অ্যাটাক হতে পারে? না, সেরকমভাবে আমার অ্যাটাক হবে, ওটা কোনো ভয় পাই না, সেরকম আমরা মনেও করছি না, কারণ সেই সাহস রাজ্য সরকার দেখাবে না। হাইকোর্টের পক্ষ থেকে বলা রয়েছে যে রাজ্য সরকারের বেছে দেওয়া 3টে জায়গাতেই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করতে হবে। তার মধ্যে তালিকায় রয়েছে মন্দিরতলা বাস স্ট্যান্ড, যেখানে 200 জনকে দাঁড় করানো যাবে, রাখা যাবে, বঙ্কিম সেতুর নিচে 500 জন, আর হাওড়া ময়দান, সেখানে 500 জন। সেটাও আদালত বলবে, এখন 500 লোক যাবে না 50,000 লোক যাবে, সেটা মানুষ সাধারণ লোক ঠিক করবে। এটা আন্দোলন যেটা হয় আদালতের নির্দেশে, এটা ঠিক কোনো, তারা তো 21শে জুলাই কত কি অর্ডার দিয়েছিল, সেগুলো কি পালিত হয়েছে? ওরকম হবে। আন্দোলনে কে যাবে না সেটা আদালত ঠিক করতে পারে না। আপনি আজকে বললেন যে আজকে রাত দখল অভিযান যেটা জুনিয়র ডাক্তাররা করবেন, সেই রাত দখল অভিযানে আপনারা আজকে শ্যামবাজার 5 মাথার মোড়ে থাকবেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন যে আপনারা যেহেতু একটা রাজনৈতিক দলের সঙ্গে মিলে এই অভিযান করছেন, নবান্ন অভিযান করছেন, সেই জন্য 9 তারিখের নবান্ন অভিযানে তারা থাকবেন না, যদিও তারা কিন্তু ওতপ্রোতভাবে শুরু থেকেই অভয়া আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ওরা যা বলছে ভুল বলছে। আমরা সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি, এবং যে মঞ্চগুলো তাদেরও আমন্ত্রণ জানিয়েছি, এবং ওদেরও আমন্ত্রণ জানিয়েছি। সেখানে যে আমাদের যে বিজেপি ডাক দিয়েছে সেখানে আমরা যাচ্ছি বলা হচ্ছে, এটা ভুল। এটা আমরা ডেকেছি, এটা আমরা ওদের বোঝানোর চেষ্টা করেছি, জানি না ওরা বুঝবে কি না, তবে ওদের আন্দোলনে আমরা থাকব। কারণ আজকের রাতটা আমার মেয়ের চিৎকারটা আমার কানে পৌঁছায়নি,
কিন্তু প্রতিটা রাত ওর চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। যারা আমার ঘুম কেড়ে নিয়েছে, যারা আমার মেয়ের স্বপ্ন কেড়ে নিয়েছে, তাদের স্বপ্ন আমি পূরণ হতে দেব না, তাদের আমি শেষ দেখেই ছাড়ব। সেই 9 আগস্ট 2024 আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন না আমি বিচার দিতে পারবো মা তোকে, ততদিন আমি চুল আঁচড়াবো না। আমি তখন জানতাম না যে বিচারের নামে যে প্রহসন আমাদের সাথে কত বছর চলবে, কিন্তু আজও আমি চুলটা আঁচড়াই না, সবাই দেখতে পায় আমার। আমি মেয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এবারও আর একটা প্রতিজ্ঞার দিন, যে তোর যারা স্বপ্ন পূরণ হতে দেয়নি তাদের স্বপ্ন আমি কিছুতেই পূরণ হতে দেব না, সে যেই হোক না কেন, কিছুতেই দেব না। এটা আমার এবছরের প্রতিজ্ঞা থাকবে। এই যে জুনিয়র ডাক্তাররা বলছেন তারা শুরু থেকে কোনো রকম রাজনৈতিক রং নিজেদের গায়ে লাগতে দেননি, এবং যেহেতু এবারের এই যে অভিযান আপনারা নবান্ন অভিযান করবেন তাতে নাকি বিজেপি রয়েছে, সেই কারণে তারা রাজনৈতিক রঙের থেকে দূরে থাকতে চান, এটা কতদূর সত্যি? এটা আমি বলি, জুনিয়র ডক্টররা ওরা আমার ছেলে মেয়ের মতো, কিন্তু ওরা যখন মোহাম্মদ সেলিম এসছেন তখন ওনাকে বসতে দিয়েছেন, আর যখন আমাদের মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি একজন বিচারপতিও ছিলেন, সেই সম্মানটুকু ওনাকে দেওয়া হয়নি। উনি কিন্তু বিজেপি হয়ে এসেছিলেন না, ওনাকে গো ব্যাক স্লোগান ওরা করেছিল। এটা ওরা ভুল করেছিল, আমি বলবো ওটা ওরা ভুল ছিল। এই যে অভয়া আন্দোলনের প্রথম থেকে যারা ছিলেন এই জুনিয়র ডক্টররা, তারা বলছেন বটে যে তাদের কোনো রাজনৈতিক রং নেই, কিন্তু অনেকের মতে তাদেরকে নাকি পেছন থেকে বামেরাই চালিত করছেন, এবং সেজন্যই তারা সম্পূর্ণভাবে আপনাদের বিরোধিতা করছেন। বামরা চালিত করছে কি করছে না জানি না, কিন্তু এই আন্দোলনের প্রচার করে বামেরা কিন্তু ফয়দা তোলার চেষ্টা করছে। আর একটা কথা বলি, যেদিন আমরা মোহাম্মদ সেলিমকে নিমন্ত্রণপত্র দিতে গেছিলাম এই নবান্ন অভিযানের, সেদিন উনি সামনেই আমাদের বলেছিলেন যে WBJDF এবং সিনিয়র ডাক্তার আমরাই পরিচালনা করি, অভয়া মঞ্চে আমরা পরিচালনা করি। কিন্তু বলা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তাররাই নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই যে অভয়ার জন্য বিচার চাওয়ার জন্য গোটা কলকাতা, শুধু কলকাতা বলবো কেন, গোটা দেশ উত্তাল হয়েছিল, সারা পৃথিবীর বহু জায়গা থেকে অভয়ার জন্য মানে সবাই রাত জেগেছিল, সেই বিষয়টাকে পুরো ঘেঁটে দেওয়ার যে ব্যবস্থা সেটা করেছে এই জুনিয়র ডাক্তাররা, এটা আপনারা বিশ্বাস করেন? এইটা বলবো না, ওরা বুঝতে পারেনি, রাজনৈতিক চালের পাল্লায় ওরা পড়েছিল, ওরাও এখন বুক দেওয়া হচ্ছে, ওদের 65 জনের নামে নোটিশ এসেছে। কিন্তু ওরা সেদিন, এটা আমাদের দুঃখজনক, আমার মেয়েও থাকলে হয়তো এরকম একটা দেখলে, আজকে যদি আমার মেয়ে থাকতো, অন্য কেউ এরকম হয়ে যেত, তা আমার মেয়ে তো ঘরে বসে থাকতো না, হয়তো তার বিরুদ্ধেও নোটিশ আসতো। এরকম স্বাস্থ্য ব্যবস্থা, এই যে দুর্নীতি, আমি বিচার কেন চাইছি? আমি বিচার চাইছি, আমার মেয়ে তো আর ফিরে আসবে না। সেদিন সকালে বেরিয়েছিল, বাড়ি ফেরার উদ্দেশ্যেই সে বেরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আর যারা ফিরতে দিল না, তারা তো কেউ পারবে না আর ফিরিয়ে দিতে আমার মেয়েটাকে আমার কাছে। আর যারা বলছে আমরা অনুভূতিপ্রবণ, তাদের কী সে মনে হচ্ছে আমরা অনুভূতিপ্রবণ? কারো কাছে কি গিয়ে বলেছি দয়া করে আমার মেয়েটাকে ফিরিয়ে দাও? বলিনি তো। আমরা চাইছি তার বিচারটুকু, এটা আমার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। এটাতে কেউ আমাদের রাজনৈতিক রং লাগিয়ে দিক বা দাগিয়ে দিক, ভয় পাইয়ে দিক, কিছুতেই আমাদের কিছু যায় আসে না। আমরা সর্বস্ব খুইয়েছি। আরজি করে সেবা করতে গিয়ে আমার মেয়েটা আরজি করে লাশ হয়েছিল, আর আমরা দুজন জীবন্ত লাশ হয়ে তার বিচারের অপেক্ষায় দিন গুনছি, ব্যাস, আর কিচ্ছু না আমাদের জীবনে। গত বছর ঠিক দুর্গাপুজোর আগেই এই ঘটনা ঘটেছিল, এবং আপনারা দুর্গাপুজোর সময় এখানে একটা মঞ্চ করেছিলেন, এবারেও কি সেরকম কোনো মানে চিন্তা করছেন? সমস্ত পরিকল্পনা পরবর্তীকালে, আগে নবান্ন অভিযান উত্তরাই, তারপরে চিন্তা ভাবনা করবো। এবং দুর্গাপুজো আর বাড়িতে কোনো দিন হবে না। আমার ঘরের দুর্গাই বিসর্জন হয়ে গেছিল সেই 9 তারিখ। ও আমার দুর্গা বলুন, প্রিন্সেস বলুন, আমার গোটা পৃথিবীই ছিল। ও একটা ডায়মন্ড, শুধু আমার না, ওর ছোঁয়া যেই পেয়েছে সেই ধন্য হয়েছে। ছোটোবেলা থেকেই ওর মধ্যে একটা আলাদা অনুভূতি, আলাদা হয়তো ঠাকুরই দিয়েছিলেন, ঠাকুর প্রদত্ত একটা। আমি যখন ও হয়তো ডিউটি থেকে এসে এই সোফাটার মধ্যেই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়তো, আমার হাতগুলো দেখতো, হাত ধরে, সেই শান্তি আমি বলে বোঝাতে পারবো না। সেটা যে কি শান্তি, সেটা আর কোনো দিন আসবে না আমার কাছে ফিরে।
একটা শেষ প্রশ্ন করব, জানি খুব মানে দুঃখজনক বিষয়, এই বিষয়ে প্রশ্ন করতে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ আরও বড় লড়াইয়ের জন্য আমাদের সবাইকে তৈরি হতে হবে। এবং সেই লড়াইটা হচ্ছে 9 তারিখের নবান্ন অভিযানের, 9 আগস্টের নবান্ন অভিযানের বিষয়। এই নবান্ন অভিযানের জন্য আপনারা সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষকে বলবো, যারা মান এবং হুঁশ সম্পর্ক দুটোই আছে তাদের মধ্যে, সচেতন হওয়ার জন্য। আমাদের স্বাস্থ্য, শিক্ষা সবই গেছে, চাকরি কিছুই নেই। পশ্চিমবঙ্গটা পুরো জলে ভেসে গেছে বলতে পারেন, ডুবে গেছে। সেটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমরা যে লড়াই করছি, আমাদের মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু আপনার ঘরে যে হবে না এটা কেউ বলতে পারে না, কেউ না। সেই জন্য সবাইকে রাস্তায় থাকতে হবে, আন্দোলন করতে হবে। আমাদের সাথে পা মিলিয়ে নবান্ন অভিযানে আসুন কাল 9 তারিখ দুপুর 12টা। এটাই বার্তা, একই বার্তা দেব যে আমরা, আমাদের মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে। এখন সাঁতরানো ছাড়া কোনো রাস্তা নেই। সাঁতরানো মানে আন্দোলন, এই সরকারের বিরুদ্ধে সবাইকে আন্দোলন করতে হবে। এবং রাস্তায় থেকে আমরা তো আদালতে লড়াই চালাবো, এবং রাস্তায় থেকে সরকারকে চাপে রেখে, এই সরকার এখনও আদালতে দাঁড়িয়েও আমরা যাতে বিচার না পাই সেই ব্যবস্থাটাই করছে। আজকে কুণাল ঘোষ যে কথাটা বলছেন যে ওনারা একদিনের মধ্যে অপরাধীদের ধরে দিয়েছেন, তাহলে প্রিন্সিপালকে কেন বদলি করে এনাদের ন্যাশনাল মেডিকেলে পাঠানো হচ্ছিল? সেই প্রিন্সিপাল তো আজকে গ্রেপ্তার সিবিআইয়ের কাছে, সে তো জামিনে মুক্ত আছে, কিন্তু সে তো এই মামলার, এই খুন ধর্ষণ মামলার ভেতরেই আছে। অভিজিৎ মণ্ডল একজন টালা থানার ওসি, একজন পুলিশ কর্তা, পশ্চিমবঙ্গ সরকারের একজন পুলিশ কর্মচারী, সেও কিন্তু এই মামলায় জেলে আছে। সে হয়তো এখন বেলে আছে। সবাই দেখতে পাবে যে অরুণাভ দত্ত চৌধুরী, চেস্ট ডিপার্টমেন্টের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, HOD, তিনি আগে থেকেই জানতেন যে আমার মেয়ের উপর এসব ঘটনা ঘটছে। আমার মেয়ে ওনাকেও জানিয়েছিল। সুতরাং কুণাল ঘোষের হাসার বা আনন্দ করার কোনো বিষয় নেই। কলকাতা পুলিশ এমন কোনো কাজ করেনি যার প্রতিফলন হাইকোর্টে দেখিয়ে দিয়েছে। হাইকোর্ট 10 মিনিট শুনানি করে ব্যাপারটাকে, আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম এবং কোর্ট মনিটরিংয়ের, সেটার পরিবর্তে সিবিআইকে হস্তান্তর করেছিল মামলা। সিবিআই যে এখন যে মামলাটা কাজটা করছে না, তার জবাব কিন্তু সিবিআইকে কোর্টকেই দিতে হবে। কোর্টের কাছে সিবিআইকে জবাবদিহি করতেই হবে। কদিন ঘোরাবে আমাদের? 2 দিন 3 দিন আমরা অপেক্ষা করব, যতদিন ওরা আমাদের ঘোরাতে পারবে। ওদের যতদিন ধৈর্য, তার থেকে অনেক বেশি ধৈর্য আমাদের আছে। ওরা শিক্ষিত, অনেক উচ্চ পদস্থ কর্মচারী হতে পারে, সরকারি কর্মচারী, কিন্তু ওদের থেকেও ধৈর্য আমাদের অনেক অনেক বেশি।